খাম্বা আছে না, বিদ্যুতের খাম্বা, ঢাকা শহরের প্রত্যেকটা খাম্বা লোক একটা একটা করে আওয়ামী লীগ বান্ধা রাখবো। বাংলাদেশের কুখ্যাত দরবেশ ওরফে দরবেশ বাবা ওরফে সালমান রহমান তিনি ধরা পড়েছেন। 32 নম্বরকে ঘিরে আজকে সারাদিন যা হলো আগের রাত থেকে দর্শক কিছুটা আলোকপাত করতে চাই। জানিয়ে দেব এইমাত্র পাওয়া সংবাদ। শুরুতে শুনছিলেন সংবাদ শিরোনাম। এমন ঘোষণা কেন দিল? ঢাকা শহরে প্রতিটা খাম্বায় আওয়ামী লীগ মেরে মেরে ঝুলিয়ে রাখবে। প্রিয় দর্শক, আরো কিছু বিস্তারিত দেখতে পারবেন। গতকালকে কি হয়েছে এবং আজকে রাতে কি হয়েছে, সে আওয়ামী লীগের নেতাদের কঠিন পিটুনি দিছে দর্শক, সেটা দেখতে পারবেন। যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল রাজনৈতিক খবর সবার আগে দেখতে পারবেন। দর্শক, আরো কিছু আপনাদের বিস্তারিত আলোচনা দেখাবো যে বর্তমান কি পরিস্থিতি, যে সমস্ত নেতাকর্মীরা বাংলাদেশ থেকে পলাতক হয়েছিল এবং যাদেরকে আটক করা হয়েছে এবং যাদের কাছ থেকে টাকা পাওয়া গেছে, সর্বশেষ আপডেট কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ টেনবেন না। যারাই দেখতেছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আপডেট খবরগুলো দেখতে থাকুন। খাম্বা আছে না, বিদ্যুতের খাম্বা, ঢাকা শহরের প্রত্যেকটা খাম্বা লোক একটা একটা করে আওয়ামী লীগ বান্ধা রাখবো। আপনারা হাঁটবেন আর পিটাইবেন। পিটাইবেন কি হাত দিয়ে না জুতা দিয়া? জুতা দিয়া, কারণ হাতের দাম বেশি, তাই না? দেয়ালের কান না থাকলেও কান আছে ফোনের। আপনার সব সময়ের সঙ্গী মুঠো ফোনে ওত পেতে আছে ভার্চুয়াল গোয়েন্দা। দেখতে পায় ক্যামেরার চোখ দিয়ে, শুনতে পায় ফোনের কথাবার্তা। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠানো টেক্সট, ভয়েস কল, ইমেজ সবকিছুই হাতিয়ে নিতে পারে বিশেষ কোনো গোষ্ঠী, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা কিংবা স্বৈরাচারী সরকার। গোপন নজরদারির কাজে যে ধরনের প্রোগ্রাম ব্যবহার হয় তাকে বলা হয় স্পাইওয়্যার। বর্তমানে প্রচলিত হ্যাকিং সফটওয়্যারের মাঝে সবচেয়ে অত্যাধুনিক আবিষ্কার হচ্ছে পেগাসাস।
পেগাসাসের প্রধান টার্গেট হন মূলত সরকারের বিপক্ষ দলের নেতাকর্মী, সাংবাদিক, শিল্পপতি, আইনজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নজরদারির ক্ষেত্রে বাংলাদেশের ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার ব্যবহার করে থাকে ভেহিকেল মাউন্টেড ডাটা ইন্টারসেপ্টর, মোবাইল ইন্টারসেপ্টর, পেগাসাস সফটওয়্যারের মতো যন্ত্র ও প্রযুক্তি। সম্প্রতি গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ সরকার এসবের পেছনে ব্যয় করেছে কোটি কোটি টাকা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনের পর বিশ্বজুড়ে আলোচনায় আসে পেগাসাসের নাম। আইএসও কিংবা অ্যান্ড্রয়েড, ইসরায়েলের এনএসও গ্রুপের তৈরি এই গুপ্তচর সফটওয়্যারের মাধ্যমে হ্যাক করা যায় যে কোনো ধরনের স্মার্টফোন। ব্যবহারকারী জানতেও পারেন না তিনি হারিয়েছেন ফোনের নিয়ন্ত্রণ। একসময় ফিশিং লিঙ্কে ক্লিক করলে হ্যাক হতো ফোন। পেগাসাসের ক্ষেত্রে এসব কিছুই লাগে না। নিরীহ কোনো মেসেজ কিংবা হোয়াটসঅ্যাপ কল থেকেও জিরো ক্লিক পদ্ধতিতে ইনস্টল হয়ে যায় এই আড়িপাতার যন্ত্র। পেগাসাসের দুর্ধর্ষ ফিচার হচ্ছে এটি যে কোনো সময় যেমন স্বয়ংক্রিয়ভাবে ফোনে জায়গা করে নিতে পারে, তেমনি চুপিসারে মুছে দিতে পারে নিজের অস্তিত্ব। দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। সফটওয়্যারটি একবার ইনস্টল হলে ভয়েস কল, মেসেজ ছাড়াও টাইপ করা পাসওয়ার্ড, কন্ট্যাক্ট লিস্ট, ক্যালেন্ডার, ইন্টারনেটের ব্রাউজিং হিস্ট্রি, ফোনের মাইক্রোফোন দখলে নিতে পারে। ইচ্ছে মতো চালু করতে পারে ফোনের ক্যামেরা, জিপিএস, ডাটা, ইমেল, লাইভ মনিটরিং তখন গুপ্তচরের হাতের মুঠোয়। অনেক ক্ষেত্রে স্পাইওয়ারটি নিয়ে নেয় স্মার্টফোন রুট প্রিভিলেজ ও জেইল ব্রেকের মতো সম্পূর্ণ নিয়ন্ত্রণ। তখন ফোনের মালিকের চাইতেও ক্ষমতাবান হয়ে যায় জুড়ে বসা গোপন এই সফটওয়্যার। পেগাসাসের আক্রমণ থেকে বাঁচার কার্যকর কোনো উপায় এখনও আবিষ্কার হয়নি। যত নিরাপদ ফোনই হোক, স্পাইওয়্যারটির কাছে হার মানতে বাধ্য। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের অজানা দুর্বলতাও বের করে ফেলতে পারে পেগাসাস। প্রযুক্তিবিদরা বলছেন, গুপ্তচর সফটওয়্যারের এই ধরনের আক্রমণ রুখতে সত্যিকার অর্থে সাধারণ ব্যবহারকারীদের কিছুই করার নেই। সে কারণে বলা যায়, আপনার হাতে থাকা ফোনটি হয়তো আপনার অজান্তেই সরকারের কাছে পাঠিয়ে দিচ্ছে সব তথ্য। 2021 সালে আল জাজিরার একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল থেকে ইন্টারনেট ও মোবাইল ফোনে নজরদারি করার প্রযুক্তি আমদানি করেছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। ভারত, পাকিস্তান, সৌদি আরব, সিঙ্গাপুর, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, রুয়ান্ডা সহ মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বিভিন্ন দেশের সরকার বিরোধীদের উপর নজর রাখতে ব্যবহার করে আসছে এই সফটওয়্যার। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোই মূলত পেগাসাসের ক্রেতা। বর্তমান তথ্যযুদ্ধের দুনিয়ায় ভয়াবহ ক্ষমতাধর হয়ে উঠছে পেগাসাসের মতো স্পাইওয়্যার। 32 নম্বরকে ঘিরে আজকে সারাদিন যা হলো আগের রাত থেকে, দর্শক কিছুটা আলোকপাত করতে চাই। শ্রদ্ধা জানাতে 32 নম্বরে যেতে পারেননি কাদের সিদ্দিকী, তার গাড়ি ভাঙচুর হয়েছে। অন্যদিকে ধানমন্ডি 32 নম্বরে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। শ্রদ্ধা নিবেদন করেছেন রোকেয়া প্রাচী। বঙ্গবন্ধুর ছবি যখন পুড়িয়ে দেয়, বঙ্গবন্ধুর ভাস্কর্য যখন ফাঁসি দেওয়া হয়, তখন মনে হয় যে বাংলাদেশের গলায় ফাঁসির দড়ি ঝুলছে, তখন মনে হয় সমগ্র বাংলাদেশ ঝুলছে। কিন্তু আবার হামলা শিকার হয়েছে, কিন্তু কোনো আওয়ামী লীগের নেতারা আসেননি, কোনো ঝুঁকিও নেননি তারা। আওয়ামী লীগের স্বভাব সম্ভবত এরকমই যে তারা কখনো ঝুঁকি নেয় না, ঝুঁকি নেওয়ার অভ্যাস তাদের নেই, আর এই মুহূর্তে দৌড়ের উপর আছে, ফলে এটা আলোচনা নাই করি। কিন্তু রোকেয়া প্রাচী এবং কাদের সিদ্দিকীর গাড়ির পর হামলা, এই দুটি ঘটনা কেন? খেয়াল করেন, অন্তর্বর্তী সরকার কিন্তু শোক দিবসের যে জাতীয় ছুটি বাতিল করেছে। অন্তর্বর্তী সরকার কি বলেছে যে দলীয়ভাবে তারা তাদের শোক দিবসটা পালন করতে পারবে না? না, বলেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেছে যে এই কোনো পাল্টা অভ্যুত্থান বা প্রতি বিপ্লবের কোনো যদি তারা সংগঠিত হওয়ার চেষ্টা করে, সেটা প্রতিহত করবে। এই জন্য 32 নম্বর আশেপাশে তারা পাহারা দিয়েছে। পাহারা দেওয়ার মানে কি এই যে কেউ ব্যক্তিগত পর্যায়ে এসে শ্রদ্ধা নিবেদন করতে পারবে না? আমার মনে হয় না, তেমন কিছু ছিল না। তাই যদি হতো তাহলে তো 32 নম্বর এখন যে পরিস্থিতি, তারা তো 32 নম্বর ওই বাড়িটা তো গুড়াই দিতে পারতো। পুড়াইছে, পরে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আবার এটা রিপেয়ার করেছে। রিপেয়ার করেছে কেন? যে স্মৃতি বিজড়িত এই বাসভবনটা থাকুক। এটা বঙ্গবন্ধু, দুর্ভাগ্যজনক হচ্ছে এই যে শেখ হাসিনা এটা তার প্রপার্টি, তার দলের প্রপার্টি বানিয়েছিল। এটা হওয়া উচিত ছিল না। জিয়াউর রহমান, বঙ্গবন্ধু, মাওলানা ভাসানী, একে ফজলুল হক, এরা হলো জাতীয় অ্যাসেট। সেইভাবেই আমরা আমাদের বিবেচনা করার দরকার ছিল। কিন্তু 15 বছরে শেখ হাসিনার দুঃশাসনের কারণে তারা বঙ্গবন্ধুকেও তারা আসামি বানিয়ে ফেলেছে আওয়ামী লীগের কারণে। সেই কারণে নানান জায়গায় ক্ষোভ উগড়ে দিয়েছে মানুষ। 5 তারিখে, 6 তারিখে দিয়েছে।
কিন্তু 15 তারিখে তো এমনটা হবার কথা না। এমনটা হলো কেন? সেখানে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো ছিল না, নেতারা ছিল না, সেটা কি নিয়ন্ত্রণ করেনি? তাহলে মানুষের অধিকার কিভাবে সংরক্ষিত হবে? আমাকে তো অধিকারের জন্যই তো আজকে, যেই অধিকার শেখ হাসিনার 15 বছর মানুষকে দেয়নি, সেই অধিকারটা তো আমাকে দিতে হবে। আমি তো এখানে রাজনীতি করছি না। বঙ্গবন্ধুকে ভালোবাসেন এমন আওয়ামী লীগ ছাড়া অনেক শুভাকাঙ্ক্ষী আছে। বিএনপির মধ্যে বহু মানুষ আছে যারা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেন। তাহলে এইটুক মানুষ যার যার মতন করে যদি তারা আসতো, শ্রদ্ধা নিবেদন করতো, কি এমন ক্ষতি হতো? এখানে ভয় পাওয়ার কি আছে? এখানে ছাত্র সমাজ, জনতা যে পরিমাণ সচেতন, তারা তো যে কোনো, এখন আমি মনে করি যে মব ঠেকানোর মতন যথেষ্ট শক্তি আছে। সেই শক্তি কিন্তু তারা দেখিয়েছে, এখনো দেখাচ্ছে। কিন্তু কিছু শৃঙ্খল জিনিস, এই যে আটকে আটকে রাখা, মোবাইল চেক করা, তারপরে তাদেরকে নিউ মডেল ডিগ্রি কলেজের ভেতরে আটকে রেখে তারপর পুলিশের কাছে সোপর্দ করা, তারপর কারো মোবাইলে যদি বঙ্গবন্ধুর ছবি দেখছে তাকে পিটাচ্ছে, তাকে এই যে রড দিয়ে এক ধরনের পেটানো হচ্ছে, এই পুলিশিং কাজ তো তাদের না। আমরা আগে নিন্দা করতাম কি ছাত্রলীগ পুলিশের কাজ করছে, এখন কেন একদল ছাত্র যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আছে তারা পুলিশের মতন আচরণ করবে? পুলিশ কি তাদেরকে বলেছে? বলেনি তো। এখানে পুলিশ আছে, সেনাবাহিনী আছে, তারা তাদের কাজটা করবে। তারা যদি কোনো মব হয়, বিক্ষোভ হয়, আপনি সেটা প্রতিহত করেন। কিন্তু কাদের সিদ্দিকীর মতন একটা সিঙ্গেল লোক, যদিও আমি বলি তার এই লম্বা লম্বা কথাবার্তা আমার পছন্দ হয় না, কিন্তু তিনি আসবেন, শ্রদ্ধা জানাবেন, তো তাকে তিনি আসতে পারলেন না কেন? ওরা তো নিষিদ্ধ করেনি। তাই যদি হতো তাহলে তো 32 নম্বর আশেপাশে 144 ধারা জারি করতো, বলতো যে সরকার বলতো যে এখানে কেউ আসবেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ থেকে তেমন কোনো বিজ্ঞপ্তি কি আমরা পেয়েছি? পাইনি। তাহলে আমরা বলছি কি, করছি কি? এটাই যদি চলে তাহলে এই কাজগুলি তো অতীতের সাথে বারবার কিন্তু তুলনা আসবে, বারবার কিন্তু এখন মানুষ মেলানোর চেষ্টা করবে। আমি কেন এই ফাঁদে পা দিচ্ছি? আমরা কেন এই মানে এত অল্প সময়ের মধ্যে আমরা সবকিছু ভুলে যাচ্ছি যে আমাদের সংগ্রামটা কি ছিল, আমাদের লক্ষ্যটা কি ছিল? আজকে রোকেয়া প্রাচী কোন রকমে হামলার শিকার হয়েও সে শ্রদ্ধা জানাতে পারলেন। কিভাবে হামলা হইতে পারে? বেধড়ক, সে বলছে যে তাকে বেধড়ক মারপিট করা হয়েছে। এটা হয় কোনোদিন? সে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা আছে, সে একটা অভিনেত্রী, একটা নারী, তার উপরে কিভাবে মারপিট চলে? যেই কারণে মানুষ ক্ষুব্ধ হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন একে হামলা হয়েছিল, যে ছাত্রীদের উপর মানুষ চিঠু করেছে যে নারীদের উপর কিভাবে হামলা হয়, রোকেয়া প্রাচীর উপর কিভাবে হামলা হয়। কাদের সিদ্দিকীর মতন এরকম একটা বয়স্ক মানুষ, তিনি আসছেন, তার তো কোনো মানে আওয়ামী লীগও নাই, তার নিজের দলও নাই, একটা সিঙ্গেল লোক, 1 2 4 তার সঙ্গে আছেন। সে তো এসছেন, যখন নাকি অগ্নিসংযোগ করা হয়েছে তিনি এসছেন, সোহেল তাজও এসছেন। এই সিঙ্গেল মানুষগুলি যদি আসে, এসে যদি সেখানে তারা তাদের শ্রদ্ধা ভালোবাসাটা যদি দেখান, সমস্যাটা কি? এতে এত মানে রিয়াক্ট করার কারণটা কি? আমি দর্শক বুঝলাম না এটা। সুতরাং আবারও বলছি, শেষ কথা, এখন আবেগ নিয়ন্ত্রণ করে বিবেকটা প্রয়োগ করতে হবে। বাংলাদেশের কুখ্যাত দরবেশ ওরফে দরবেশ বাবা ওরফে সালমান এফ রহমান, তিনি ধরা পড়েছেন এবং তার সঙ্গে আইনমন্ত্রী হিসেবে কুখ্যাত আনিসুল হক, তিনিও ধরা পড়েছেন। এই দুজন ব্যক্তি আমার জীবনকে তামা করে দিয়েছেন। এই দুজন ব্যক্তির জন্য আমার পরিবার, আমার ব্যবসা, আমার রাজনীতি, আমার জীবন, আমার স্বপ্ন, আমার কল্পনা সব কিছু ধুলিস্যাৎ হয়ে গিয়েছে। কিন্তু অবাক করার বিষয় হলো যে আমি এদের বিরুদ্ধে কখনোই অভিশাপ দেইনি। আমার স্ত্রী দিয়েছে, আল্লাহর কাছে বিচার চেয়েছে, আমিও আল্লাহর কাছে বিচার চেয়েছি, কিন্তু আমি অভিশাপ কখনো দেইনি। এর কারণ হলো তারা যে কর্মকাণ্ডগুলো করছিলেন, আমি নিশ্চিত ছিলাম যে একটি ভয়াবহ পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে। ফলে আমার মতো ক্ষুদ্র বান্দার অভিশাপের কোনো দরকার তাদের হবে না। অভিশাপ দেওয়ার কতগুলো কুফল রয়েছে। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করা পছন্দ করেন। অসহায় এবং দুর্বল যে অবস্থার মধ্যেই মানুষ পড়ুক না কেন, তাকে সাহায্য করা, সবচেয়ে খারাপ মানুষটিকে সাহায্য করার জন্য যদি কোনো মানবাত্মা আকুতি জানায়, আল্লাহ খুব খুশি হন, তার মহব্বতের জোয়ারে জোশ এসে যায়। এবং তিনি যে রহমান, তিনি যে দয়াময়, তার এই রূপটি তার বান্দার মধ্যে যদি তিনি দেখতে পারেন,
তাহলে তিনি খুব খুশি হন। এবং জমিনে অনেক বড় বড় ক্ষমার নজির রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের পর ক্ষমা, বদর, উহুদ, হুনাইন সব যুদ্ধে জয়লাভ করার পর তার যে ক্ষমা, এ নজিরবিহীন, মানব জাতির ইতিহাসে নজিরবিহীন। আল্লাহর যে জাত এবং সেফাত, এটির যে মূল বৈশিষ্ট্য, ক্ষমা করে দেওয়ার যে বৈশিষ্ট্য, সেটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। এবং তিনি ক্ষমা করাটাকেই সবসময় তার উম্মতদের জন্য উত্তম বলে তিনি বর্ণনা করেছেন। তো এই জিনিসটির কারণে আমি মূলত এই দুজন লোক দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সত্ত্বেও তাদেরকে নিয়ে কখনো, আপনি দেখবেন যে জেল থেকে বেরোয় আমি একটা বই লিখেছিলাম, আমার এমপির কারাদহন, বাংলাদেশ প্রতিদিনে বের হয়েছিল এবং ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তো সেখানে আমি আমার ভুলগুলো বর্ণনা করেছি, কিন্তু আমি কখনো সালমান বা আনিসুল হক এই নামটি নিয়ে কখনো একটা শব্দ উচ্চারণ করিনি। এবং সেই 2014 থেকে আজ অবধি কেবলই মাত্র রাষ্ট্রের প্রয়োজনে যতটুকু বলা দরকার, দেশ মাতৃকার স্বার্থে যতটুকু বলা দরকার ততটুকু তাদের বিরুদ্ধে বলেছে। কিন্তু যেটিকে বলা হয় বিদ্বেষ, ম্যালিস অ্যান্ড প্রিজুডিস, এই দুটো যে বিশেষণ রয়েছে, এটি আমার মধ্যে কখনোই বাসা বাঁধেনি। ফলে আমি তাদেরকে উল্লেখ করে, তাদের নাম উচ্চারণ করে আমি কখনই নিষেধঘাত করিনি এবং এখনো করিনি। তারা গ্রেপ্তার হওয়ার পরে ফেসবুক, তারপর টুইটার এবং অন্যান্য সামাজিক মাধ্যম, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এখানে শত শত মানুষ কমেন্ট করেছে যে আজকের রাতটি গোলাম মোল্লা রনি বা রনি ভাইয়ের জন্য সবচেয়ে আনন্দের দিন, তাকে যারা অত্যাচার করেছে তাদের এই পতন। বাস্তবতা হলো যে আজকে রাতে আনন্দের রাত হয়নি আমার, সে রাতে আমি ঘুমাতে পারিনি, আমার খুব কষ্ট লেগেছে। কষ্ট লেগেছে যে এও সম্ভব, এমন সুরত, এমন হাল এবং এমন পরিণতি, এও কি সম্ভব? যেটি দেখলাম যে সালমান এফ রহমান সাহেব চুলে কলপ লাগিয়েছেন, মুখের দাড়ি কেটে ফেলেছেন। তো তিনি এই দাড়ি রেখেছিলেন অনুশোচনা থেকে। অনুশোচনা, তার মেয়েটাই মারা যাওয়ার পর তার মধ্যে একটা বৈরাগ্য চলে আসে যে এই টাকা দিয়ে, পয়সা দিয়ে কি হবে। খুবই তার স্নেহের কন্যা ছিলেন, যিনি ইংল্যান্ডে পড়াশোনা করতেন এবং সেখানে তিনি মারা যান, ছাদ থেকে পড়ে গিয়ে বা কোনো একটা দুর্ঘটনার শিকার হয়ে তিনি মারা যান। এই ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং ধর্মকর্মে মন দেন। এবং ওই ঘটনার আগে সালমান এফ রহমানের পোশাক আশাক একেবারে অত্যাধুনিক ছিল। হি ওয়াজ দ্য স্মার্টেস্ট ম্যান। ওই সময়টাতে আপনি সালমানের যে একটা ছবি যদি দেখেন 91, 92, 93 দিকে, আপনি অবাক হয়ে যাবেন যে মানুষ এত স্মার্ট হয় কি করে, অসাধারণ। এবং ব্যবসা বাণিজ্য, মানে তিনি ছিলেন একেবারে কর্পোরেট জগতের সব দিক থেকে আইকন। তো তার মেয়ের মৃত্যুর পর তিনি ধর্মকর্মে মনোনিবেশ করেন এবং তখনই তিনি এই দাড়ি রাখেন। তো তার চুল আগেই কাঁচা পাকা ছিল, কিন্তু এরপর এটা আরো পেকে যায়। তো কতটা বিপদে পড়লে, কতটা মুসিবতে পড়লে সেই যে তার যে দাড়ি, দরবেশি সুরত, সাদা পোশাক, সেগুলো সব বাদ দিয়ে তিনি আবার সেই গেঞ্জি পরা শুরু করেছেন। এটি আমার আসলে খুব কষ্ট দিয়েছে। আমি কাঁদতে পারলে ভালো হতো, কিন্তু আমার খুব কষ্ট লেগেছে। দ্বিতীয়ত, আনিসুল হকের বাবা, যেহেতু আমার আইনের ছাত্র, আইনের ব্যাকগ্রাউন্ড, তিনি বাংলাদেশের যে ক্রিমিনোলজি, আইন বিজ্ঞান এবং ক্রিমিনাল প্র্যাকটিসে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় লয়ার ছিলেন। এবং বঙ্গবন্ধু হত্যা মামলাটা তিনি পরিচালনা করেছেন। আনিসুল হকের বাবা আনিসুল হক সেখানে সহযোগিতা করেছেন। এবং যেদিন এই মামলার রায় হলো, সিরাজুল হক সেদিন কেঁদেছিলেন। এবং তিনি আওয়ামী লীগ থেকে তিনি বহিষ্কৃত হয়েছিলেন বা তিনি পদত্যাগ করেছিলেন। এবং এরশাদের মামলা যখন তিনি নিলেন, তখন আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্ক নষ্ট হয়ে গেল। তিনি আওয়ামী লীগের বঙ্গবন্ধুর একেবারে ঘনিষ্ঠ জন ছিলেন, কিন্তু তারপরও পেশাগত কারণে তিনি চলে গিয়েছিলেন। এবং তিনি এই যে আওয়ামী লীগ থেকে চলে যাওয়ার পর আবার বঙ্গবন্ধু হত্যা মামলা পরিচালনা করার জন্য তাকে আনা হয়েছিল। এবং তিনি সেদিন অঝরে কেঁদেছিলেন এই মামলার যখন রায় হলো, সিরাজুল হক। এবং সেই দৃশ্যের কারণে আনিসুল হকের সম্পর্কে আমার একটা শ্রদ্ধা ছিল, ভালোবাসা ছিল এবং একটা অনুভূতি ছিল। এবং তিনি খুব ভালো মানের একটা জায়গাতে, আপনি ব্রিটেনের যে কিংস কলেজ আছে, রয়্যাল কিংস কলেজ, সবচেয়ে দামি কলেজ, সবচেয়ে অক্সফোর্ডের একটি সিস্টার কনসার্ন, তো তিনি সেখান থেকে আইন পাশ করেছেন, কিংস কলেজ থেকে। তো কাজী তিনি যখন আমার বিরুদ্ধে সালমানের আইনজীবী হিসেবে নিম্ন আদালতে গেলেন, আমি শুনি নাই, আমি তখন
যাকে বলে পুলিশ কাস্টডিতে ছিলাম, তিনি অকথ্য ভাষায়, অশ্লীল ভাষায় আমাকে নিয়ে যে সকল কথাবার্তা বলেছেন কোর্টে দাঁড়িয়ে, আমার স্ত্রী অঝরে সেদিন কেঁদেছিলেন এবং তিনি অভিশাপ দিয়েছিলেন। কিন্তু আমি যেহেতু শুনিনি, আমি তাকে কখনো অভিশাপ দেইনি। তো জেল থেকে বেরোনোর পর আমি উমরা করতে যাচ্ছিলাম। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে সেই আমার পাশাপাশি তিনি বিমানে যাচ্ছিলেন, তখনও তিনি মন্ত্রী হননি, দুদকের কর্মচারী। কিন্তু লোকজনের ক্ষোভ এত বেশি ছিল যে বিমানের বেশিরভাগ লোক তাকে গালাগালি করছিলেন এবং সবাই জানতেন যে সালমান এফ রহমানের পক্ষে এই মামলা পরিচালনা করেছেন আনিসুল হক নিম্ন আদালতে ওই সময়টি 2013 সনে। তো আমি তখন সংসদ সদস্য, সব মানুষ, প্লেনের লোক বলতে গেলে তাকে সবাই মারতে আসছিল। তখন প্লেনের স্পেশাল সিকিউরিটি করে তাকে ঘেরাও করে রাখা হয়েছিল একটা পর্দাটা নিয়ে বিজনেস ক্লাসে। এরপর যখন দুবাই এয়ারপোর্টে আমরা নামলাম, তিনি সবার আগে নেমে এই যে দৌড়ে কোথায় যে চলে গেলেন, আর কোনো বাঙালি তাকে দেখলো না। তো যাই হোক, তিনি তার শাস্তি ওই সময়টাতে পেয়েছেন। আমার সঙ্গে, আমি বরং তার সঙ্গে হাসি মুখে কথা বলার চেষ্টা করেছি, সালাম বিনিময় করেছি, তিনি সালাম দিয়েছেন, আমিও সালাম দিয়েছি। তো সেই মানুষ আইনমন্ত্রী হওয়ার পর একেবারে রাতারাতি বাংলাদেশের রীতিমতো আওয়ামী লীগের হর্তা-কর্তা হয়ে গেলেন। এবং এই লোক যে দুর্নীতি করতে পারে, বদলি নিয়োগ থেকে টাকা নিতে পারে এবং হাইকোর্টের রায়, লোয়ার কোর্টের রায় পাল্টে দেওয়ার জন্য আসামিদের কাছ থেকে তিনি শত শত কোটি টাকা ঘুষ দিতে পারেন, ব্যাংকের মালিক হতে পারেন, এই আমি কল্পনাও করতে পারিনি। এর রক্ত সিরাজুল হক তাকে দিয়ে গেছে, তার মধ্যে সিরাজুল হকের রক্ত, এটা আমি কল্পনাও করতে পারি না। তো যাই হোক, তাকে নিয়ে আমি খুব হতাশ ছিলাম। কিন্তু তিনি গ্রেপ্তার হয়েছেন, তার যে পরিণতি, এটিও আমি মেনে নিতে পারি না। আমার এক ভাগ্নে সিএমএম কোর্টে ছিলেন, বেশ বড় পদে, অতিরিক্ত সিএমএম হিসেবে ছিলেন। তো তিনি একদিন বাসায় এসে আমাকে বললেন যে, মামা, জীবনের কিছু চাই না, আমি কোর্টে বসে থাকবো, এই আইনমন্ত্রী কামরুল এবং আনিসুল হক আমার কোর্টে আসামি হিসেবে আসবে এবং আমি সেই দৃশ্যটা দেখবো, এটাই আমার স্বপ্ন, আমার আর কিচ্ছু দরকার নেই। তো আমার সেই ভাগ্নেটা এখন সুইডেনে আছেন একটা স্কলারশিপ নিয়ে। তো তার সেই স্বপ্ন পূর্ণ হয়েছে। তো যাই হোক, সেই স্বপ্ন পূর্ণ হওয়ার পর তিনি হয়তো খুশি হয়েছেন, কিন্তু আমি কোস্টগার্ডের হাতে এই দুজন যে বেহাল অবস্থায় ধরা পড়েছেন, লুঙ্গি পরা অবস্থায়, সারা শরীরে তাদের যেভাবে সেই সাঁতার দেওয়ার জন্য যে লাইফ জ্যাকেট পরানো হয়েছে এবং বিবর্ণ বিভৎস তাদের চেহারা, এই চেহারা আমি আসলে কখনো দেখতে চাইনি। তাদের পরনের লুঙ্গি পরা এবং ফেসবুকে যেটি এসছে যে সালমান ভয়ে মল ত্যাগ করে লুঙ্গি নষ্ট করে ফেলেছেন এবং তিনি সেই কথা বলার পর তাকে সেই লুঙ্গি পরিষ্কার করে আরেকটা নতুন লুঙ্গি দেওয়া হয়েছে। সত্যমিতা আল্লাহ জানেন। কিন্তু RTVর একটা খবরে যেটি এসছে সেটা হলো, তাকে যখন কোর্টে তোলা হয়েছে, খাঁচার মধ্যে ঢুকানো হয়েছে, গারদের খাঁচা নয়, সিএমএম কোর্টের খাঁচায়, তখন ভয়ে তাপে চাপে তিনি সেখানে বমি করে দিয়েছেন। এটা টেলিভিশনে এসেছে। আবার যেটা আসছে যে তিনি এবং আনিসুল হক, তো তাকে চেনা জানে যেহেতু তিনি দাড়ি কামিয়ে ফেলেছেন, তিনি যে সালমান এফ রহমান এটা কোস্টগার্ড চিনতে পারেনি, তো আনিসুল হককে চিনতে পেরেছে। আনিসুল হককে ধরা হয়েছে এবং তাকে যখন ছেড়ে দেওয়া হচ্ছে, তখন তিনি নাকি, অর্থাৎ আনিসুল হক নাকি বলেছে যে সেই হলো সালমান এফ রহমান এবং সেই তাকে ধরিয়ে দিয়েছে। এগুলো অনেক সময় গুজব হয়, মিথ্যা হয়, যা হয়, কিন্তু এই কথাগুলো আলোচনা হচ্ছে যেটি সালমানের জন্য এবং আনিসুল হকের জন্য মানে ভীষণ রকম অবমাননাকর। এবং এই দুইজন লোকের যে করুণ পরিণত হলো, বাংলাদেশে মীর জাফর, তারপরে জগৎ শেঠ, এদের বংশধরদেরকে যেভাবে এখনো পর্যন্ত অভিসম্পাদ দেওয়া হয়, আগামী দিনে বেক্সিমকো, সালমান, এই বংশের সাথে কেউ আত্মীয়তা করতে চাইবে না, এদেরকে কেউ দেখতে চাইবে না। এদের সারা জীবনের অর্জন কিয়ামত পর্যন্ত তাদের জন্য অভিশাপের বিষয়বস্তু হয়ে গেল। আমি আসলে এই জিনিসগুলো কখনো চাইনি, এটা আনন্দিত হওয়ার কিছু নাই। আমি শুধুমাত্র বলছি যে হে আল্লাহ, বাংলার জমিনে যেন এইরকম সালমান এবং এইরকম আনিসুল হক পয়দা না হয়, কোনো মায়ের জঠর যেন এদেরকে ধারণ না করে, কোনো পিতার ঔরর যেন এদেরকে পয়দা না করে, বাংলার আলো বাতাস যেন এদের নিঃশ্বাস প্রশ্বাস থেকে মুক্ত থাকে। আর যারা বড় হবেন তাদের মন ও মস্তিষ্কে যেন একজন সালমান হওয়ার এবং একজন আনিসুল হকার ইচ্ছা না জাগে। আর আমরা যারা সবাই দেখছি এদের যে পরিণতি হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই অবমাননাকর
এই বিভৎস পরিণতি থেকে দুনিয়া এবং আখেরাতে আমাদের সবাইকে রক্ষা করুন। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।